আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব তৃতীয়া তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষ এই দুইটাকে কতটা সহজভাবে নির্ণয় করা যায়। শুরুতেই আমরা চলে যাব তৃতীয়া তৎপুরুষ সমাসে। আমরা জানি তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। এই দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তি লোপ পেয়ে মানে ব্যাসবাক্য থেকে এই বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন মন গড়া, এটাকে ব্যাসবাক্য করলে আমরা পাই মন দ্বারা গড়া। তাহলে এই যে দ্বারা বিভক্তি এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, আর যেহেতু এই বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পদ হচ্ছে, যার কারণে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। মধু মাখা, মধু দ্বারা মাখা। তাহলে এই যে দ্বারা যে বিভক্তি এটা লোপ পেয়ে সমস্ত পদ হচ্ছে, যার কারণে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। আমরা এখানে দ্বারা দিয়ে কর্তৃক যে কোনো একটা বিভক্তি ব্যবহার করে ব্যাসবাক্য করতে পারি। এরপরে শোকার্ত, শোক দ্বারা আর্ত। মেঘ লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত। এই সবগুলো তৃতীয়া বিভক্তি, যার কারণে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। আমরা সহজে মনে রাখবো যে সমস্ত পদের পরপদে যদি উলো, হীন, শূন্য এই শব্দগুলো পাই, তাহলে এইগুলোকে আমরা চোখ বন্ধ করে তৃতীয়া তৎপুরুষ সমাস দাগিয়ে দেব। যেমন জ্ঞান শূন্য, এখানে আমরা তাকাই এই সমস্ত পদটির শেষে আছে শূন্য, যার কারণে এটা হবে তৃতীয়া তৎপুরুষ। এটাকে ব্যাসবাক্য করলে আমরা পাই জ্ঞান দ্বারা শূন্য। বিদ্যাহীন, এই যে শেষে হীন শব্দটি আছে, যার কারণে এটা হবে তৃতীয়া তৎপুরুষ। এটাকে ব্যাসবাক্য করলে পাই বিদ্যা দ্বারা হীন। পুষ্প শূন্য, এটাকে ব্যাসবাক্য করলে পাই পুষ্প দ্বারা শূন্য। একন, এটাকে ব্যাসবাক্য করলে পাই এক দ্বারা উন। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম এই শব্দগুলো যুক্ত আছে, যার কারণে এটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা আরেকটি নিয়ম মনে রাখবো, সেটা হচ্ছে সমস্ত পদের পূর্বে যদি উপকরণ বাচক বিশেষ্য হয়, আমরা উপকরণ বুঝি অর্থাৎ যেমন স্বর্ণ, রৌপ্য, হীরা এগুলো হচ্ছে উপকরণ, বা মাটি বা বেলে বা যে কোনো কিছু হোক না কেন, অর্থাৎ ম্যাটেরিয়াল যেটাকে বলা হয় বা উপকরণ যেটা আছে, এই উপকরণ বাচক বিশেষ্য যদি পূর্ব পদে থাকে তাহলে সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন স্বর্ণ মণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। এই যে স্বর্ণ একটি উপকরণ। হীরক খচিত, হীরক দ্বারা খচিত। এই যে হীরক খচিত, এখানে পূর্ব পদে হীরক শব্দটি আছে, যার কারণে এটা হবে তৃতীয়া তৎপুরুষ, কেননা হীরক একটা উপকরণ। রত্ন শোভিত, এই যে রত্ন একটা উপকরণ, যার কারণে এটা হবে তৃতীয়া তৎপুরুষ, আর এটার ব্যাসবাক্য হবে রত্ন দ্বারা শোভিত। চন্দন চর্চিত, এই যে চন্দন একটা উপকরণ, যার কারণে এটা তৃতীয়া তৎপুরুষ এবং এটাকে ব্যাসবাক্য করলে হবে চন্দন দ্বারা চর্চিত। এখন আমরা দেখব চতুর্থী তৎপুরুষ কোনগুলো। আমরা জানি যে চতুর্থী বিভক্তিগুলো হচ্ছে কে, রে, জন্য, নিমিত্ত। এই কে, রে, জন্য, নিমিত্ত যদি ব্যাসবাক্য থেকে লোপ পায় তাহলে সেটা হবে চতুর্থী তৎপুরুষ। এখন এইখানে আবার মাথায় ঘুরবে যে দ্বিতীয় বিভক্তিতে আমরা দেখে আসছি কে এবং রে আছে, আবার চতুর্থী বিভক্তিতে আমরা দেখতেছি কে এবং রে আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে সমাধান কি হবে? আমরা দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষ এর দুটির উদাহরণ একটু এখানে নিয়ে আসি। প্রথম উদাহরণটা দেখি বই পড়া। দ্বিতীয় উদাহরণটি দেখি গুরু ভক্তি, বই পড়া, এটাকে ব্যাসবাক্য করলে পাই বইকে পড়া। গুরু ভক্তি, এটাকে ব্যাসবাক্য করলে পাই গুরুকে ভক্তি। দুটাতেই কে বিভক্তি আছে। তাহলে আমরা একটু দেখি যে বইকে পড়া, বইকে আমরা পড়ি কখন? পার্থিব জীবনের উদ্দেশ্যের জন্য। গুরু ভক্তি, গুরুকে আমরা ভক্তি করি পরকালে কিছু পাওয়ার জন্য। তাহলে এই যে একটা দ্বারা পার্থিব জীবনের উদ্দেশ্য বোঝাচ্ছে আর একটা দ্বারা পরকালের উদ্দেশ্য বোঝাচ্ছে, যার কারণে যেটা পার্থিব জীবনের উদ্দেশ্য বোঝাচ্ছে উপরেরটা এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, এবং যেটা পরকালের উদ্দেশ্য বোঝাচ্ছে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। তাহলে চতুর্থী তৎপুরুষের উদাহরণগুলোকে আমরা দেখি। দেবদত্ত, এটাকে ব্যাসবাক্য করলে পাই দেবকে দত্ত। তপবন, তপর নিমিত্ত বন।
বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল। পাগলা গারদ, পাগলের জন্য গারদ। রান্নাঘর, রান্নার জন্য ঘর বা রান্নার নিমিত্ত ঘর। মাপকাঠি, মাপের জন্য কাঠি। তাহলে যেখান থেকে যে স্পষ্ট জন্য বা নিমিত্ত যেগুলো লোপ পেয়েছে, এটা তো চোখ বন্ধ করে চতুর্থী তৎপুরুষ, কিন্তু তৃতীয় এবং চতুর্থীর ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিল সেটা আমরা পার্থিব জীবনের এবং পরকালের জীবনের এই দুটা উদ্দেশ্য ধরে আমরা দ্বিতীয় এবং চতুর্থীকে আলাদা করতে পারি। এরপরে আরেকটা কৌশল আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সমস্ত পদের পরপদে যদি আলয়, যাত্রা বা আগার এই শব্দগুলো থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন বিদ্যালয়, এই যে বিদ্যা এবং শেষে আছে আলয়, যেহেতু আলয় আছে শেষে সেহেতু এটা চতুর্থী তৎপুরুষ। ভজনালয়, ভজন যোগ আলয়, এই যে শেষে আলয় আছে যার কারণে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আর এখানে ভজন মানে হচ্ছে প্রার্থনা সঙ্গীত, এইগুলোকে আমরা ব্যাসবাক্য করি। বিদ্যার জন্য আলয়, ভজনের জন্য আলয়। এরপরে আছে হজ যাত্রা, হজের জন্য যাত্রা। যুদ্ধ যাত্রা, যুদ্ধের জন্য যাত্রা। পাঠাগার, পাঠের জন্য আগার। বিশ্রামাগার, বিশ্রামের জন্য আগার। গ্রন্থাগার, গ্রন্থের জন্য আগার। এবং গবেষণাগার, গবেষণার জন্য আগার। তাহলে এই যে শেষে যে রুলসটি আমরা শিখলাম বা সূত্রটি আমরা শিখলাম, এখান থেকে আমরা সমস্ত পদের দিকে তাকালে আমরা দেখব প্রত্যেকটি সমস্ত পদের শেষে আলয় অথবা আগার অথবা যাত্রা এই শব্দগুলো আছে। আর এই শব্দগুলো থাকলে তো অবশ্যই আমরা সেটাকে চোখ বন্ধ করে চতুর্থী তৎপুরুষ দিয়ে দিব। চতুর্থী তৎপুরুষ সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে, মানে আরো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং কমেন্টস করার সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।